দর্শক, আমার বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমাদের 3টি পর্ব দেখেছেন। আজকের পর্বে আমরা কথা বলবো গণতন্ত্র, রাজনীতি এবং তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে। বাংলাদেশকে বলা হয় এ মডারেট মুসলিম ডেমোক্রেটিক স্টেট, এবং বাইরের বিশ্বে কিন্তু আমাদের সংসদীয় গণতন্ত্রটা প্রশংসা করা হয়। এবং আপনারা জানেন, যখন 90-এর দশকে গণতন্ত্রের আন্দোলন হয়, তার সিংহভাগে কিন্তু ছিল ছাত্র এবং তরুণ সমাজ। এবং তখনকার রাজনৈতিক নেতৃত্ব যখন এক হতে পারেননি, তখন তরুণরাই কিন্তু, ছাত্ররাই কিন্তু এক হয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে তার 15-17 বছর পরে সেই সময় যদি আমরা প্রত্যাশা দেখি আর আজকের প্রাপ্তি দেখি, ফাঁকটা কিন্তু নেহাত খুব একটা কম না। এবং যেটা হয়েছে, তরুণ বলেন, প্রৌঢ় বলেন, একটা আমাদের মধ্যে হতাশা চলে এসছে। কিন্তু আমরা বাঙালিরা হতাশার মধ্যে আশা নিয়ে বাঁচতে জানি, এবং তার অনেক প্রমাণ কিন্তু আমরা দিয়েছি। সামনে তাই সংসদীয় নির্বাচন, এবং এই নির্বাচনে কিন্তু প্রথমবারের ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক। তাই ওই কথা মাথায় রেখে আজকে আমরা তরুণ প্রজন্ম সার্বিকভাবে গণতন্ত্র, রাজনীতি নিয়ে কী ভাবছে, তাদের কি চিন্তা ভাবনা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর তার সাথে আমাদের সাথে থাকবেন আমন্ত্রিত 2 অতিথি। আমার ডান দিকে আছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। আর সবচেয়ে প্রথম ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তারপর ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ আসবার জন্য। বরাবরের মতোই অনুষ্ঠানের শুরুতে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখব, ওটার সূত্র ধরে আমরা মূল অনুষ্ঠানে ফেরত আসবো। চলুন প্রতিবেদনটা দেখে নিই। রাজনীতি এর আবিধানিক অর্থে যতই মাহাত্ম্য থাকুক, বছরের পর বছর ধরে রাজনীতির যে দৃশ্যমান সংস্কৃতি চলে আসছে এদেশে, তাতে এ শব্দটি এখন অনেকের কাছেই দুঃস্বপ্ন আর একটা ভীতিকর পরিবেশেরই নামান্তর। আর এমন পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠছে যে প্রজন্ম, তারা রাজনীতি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা নিয়েই বেড়ে উঠছে। দীর্ঘদিন ধরে দেশীয় রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে, তা প্রভাব ফেলেছে মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনেও। মেডিকেল পড়ুয়া একজন ইরার অভিজ্ঞতার কথা শোনা যাক। রাজনীতি সম্পর্কে কি ধারণা দেয়া হয়েছে পরিবার থেকে, আর তার নিজের শিক্ষাটাই বাকি। আমরা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, আমাদের বাবা মা 71-এ যুদ্ধ করেছেন। তখনকার রাজনীতি ছিল, রাজনীতি করতো মেধাবী স্টুডেন্টরাই রাজনীতি করতো। এখনকার রাজনীতি মানে কি, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে বা এখন তোমরা রাজনীতির দিকে যেও না। তারপরও স্টুডেন্টরা রাজনীতিতে আসছে কিছু হয়তো প্রলোভনে। গ্রাম থেকে অনেক ছেলে আসছে, তারা হয়তো বুঝছে না যে কোনটা খারাপ, কোনটা ভালো, বা কোনটা আসলেই ক্ষমতা, কোনটা আসলেই ভালো কাজ, খারাপ কাজ, এটা বুঝছে না। আমাদেরকে কেন শেখানো হচ্ছে যে রাজনীতির দিকে যেও না, রাজনীতিটা খারাপ। দেখা হচ্ছে ওটা, মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, এটাই তো খারাপ দিকটাই তো আমরা দেখছি। গণতন্ত্রের জন্য 90-এর গণ আন্দোলনের পর সুস্থধারা রাজনীতিতে প্রত্যাবর্তনে যে অঙ্গীকার আর প্রত্যাশা তৈরি হয়েছিল, ফিকে হতে হতে সেই হতাশার ভাঁড় জেঁকে বসেছে সব স্তরের মানুষের মনে। আর এই যে প্রাণোচ্ছল আগামী দিনের কাণ্ডারীরা, তাদের মনে সেই রাজনীতি মানেই যেন দূরে থাকার একটা বিষয়। আর নিজেকে দূরে রাখতে রাখতে তরুণ প্রজন্মের অনেকেই এখন ভুলতে বসেছে রাজনীতির মতন মহৎ একটি ধারণাকেও। রাজনীতির নোংরামের পিছনে যে কারণগুলো আছে, সেগুলো প্রথম হলো ক্ষমতায় যাওয়ার জন্য। কোনো মতো ক্ষমতায় যে আমি আমার পকেট ভারী করব, এটা। দ্বিতীয়ত হচ্ছে যে সাধারণ মানুষের নামে রাজনীতি করে নিজের আখের গুছানো হয়। রাজনীতিতে আগ্রহী হওয়া যায় তখনই যখন আমি দেখব যে হ্যাঁ, এটা করলে আমি দেশের জন্য কিছু করতে পারছি। কিন্তু এখন যে জিনিসগুলো হচ্ছে, তাতে আমার মনে হয় দেশের চেয়ে আমাদের রাজনীতিবিদরা তাদের নিজেদের জন্য বেশি করে থাকে। যার যার দলের রাজনীতির প্রতি যে আদর্শবান থাকবে, সেটা না করে বরং কাদা ছোড়াছুড়ির প্রতি খুব বেশি আকৃষ্ট থাকে রাজনৈতিক নেতারা। আগে রাজনীতিটা করা হতো দেশের জন্য, যে দেশের সেবাটা করব আর কি, যে দেশে যাতে কোনো লাভবান হয়, দেশের এসব কাজের জন্য। বাট এখন ব্যক্তি পর্যায়ের রাজনীতি, যে আমার নিজের লাভ, সেটা যেভাবেই হোক, এই চিন্তাভাবনা করেই এখন রাজনীতিটা করা হচ্ছে। খারাপ বললেই মনে হয় খারাপ বলা হবে, এই খারাপের চেয়ে বেশি খারাপ। ঠিক উল্টো চিত্র সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর মধ্যে। এরা বেশ রাজনীতির চঞ্চল কর্মীও কেউ কেউ। রাজনীতি মানে এদের কাছে এলাকায় ক্ষমতার প্রভাব আর আয়ের একটা বড় উৎস। লোক সক্রিয় না তো,
এগুলো সব ভাড়া একটা লোক যেত, কিন্তু লোক সক্রিয়ভাবে রাজনীতি করে না, ভাড়া টাকা পাই বিধায় যাইতো বললেন, টাকা না দিলে একটা লোকও বার করতে পারতাম না। আমি রাজনীতি করে মনে করেন আমি ভালোই পাই না, এই ধরনের মনে করেন আমরা তো চা সিগারেট মনে করেন জনগণ মোটামুটি যাদের পকেটে টাকা দিয়েছে তারাই মনে করেন যায়, আর খালি গাড়ি ভাড়াটা মনে করেন দল থেকে দেওয়া হয় আর কি। তেমন একটা সুবিধা পাই নেই, আর সত্য কথা আমাদেরকে ব্যবহার করে আর কি, আমাদের মাথা বিক্রি করে। অশিক্ষিত অনগ্রসর গোষ্ঠী শুধু নয়, রাজনীতি মানে যে ক্ষমতার ব্যবহার সেটা যেন প্রতিষ্ঠিতই হয়ে গেছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে সম্ভাবনাময় শিক্ষার্থীদের মগজেও। গ্রামের সহজ সরল ছায়াশীতল পরিবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের মতন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এসে তারা পড়ছে ক্ষমতার লোভে, পড়ছে নানা প্রলোভনে। রাজনীতিকে তারা চাকরি পাবার হাতিয়ার হিসেবে বিবেচনা করে। যে ছেলেটা পলিটিক্স করে আরেকটা করে না, আরেকটা ছেলে পলিটিক্স করে, দেখতেছে সে কিছু সুবিধা পাচ্ছে, সে পলিটিক্স করছে, ঠিক আছে, পলিটিক্স করতেছে, তার কারণ পিছনে একটা সে অনার্স কমপ্লিট করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে তার দুই চারটা বড় ভাই হবে, একটা মিনিস্টারের সাথে পরিচয় হবে বা একটা এমপির সাথে পরিচয় হবে, কোনো জায়গায় অ্যাপ্লাই করলে তার একটা ফোন আসবে, ফোন আসলে তার কিছু এক্সট্রা হয়তো বা তার যোগ্যতা ওইরকমভাবে নাই, কিন্তু তার ওই ফোনের কারণে সেই ছেলেটা চাকরি পেয়ে যাচ্ছে। অথচ যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, প্রকৃত দেশ কল্যাণে নিবেদিত হতে চায়, এই উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসার লক্ষণ ফিকে হয়ে যাচ্ছে। ফলাফল, অগাধ টাকা আর প্রভাবশালীরা দখলে রাখতে মরিয়া জাতির ভাগ্য নির্ধারণের জায়গা এই জাতীয় সংসদও। অথচ এই রাজনীতি আর গণতন্ত্র যে ভঙ্গুর আর জনকল্যাণমুখী নয় তার সুযোগ নিতে তাই নানা অপশক্তি ভর করতে চায় দেশের শাসন ব্যবস্থায়, যেটা কাম্য ছিল না কারো। আমাদের রাজনীতিকরা এটা কতদিনে বুঝবেন, এটাই প্রশ্ন সবার। প্রতিবেদনটি দেখলেন প্রিয় দর্শক, চলুন এবার মূল আলোচনা আসি। যেটা আমরা মতামত দেখলাম, তোমরা সবাই কি একমত? পুরোপুরি একমত না, এই অর্থে যে আমাদের সামনে আমাদের যে তরুণ প্রজন্মটি রয়েছে, তরুণ প্রজন্মের সামনে সঠিক একটি রাজনৈতিক আদর্শ নেই, যে কারণে আমরা অনুপ্রাণিত হচ্ছি না রাজনীতির প্রতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু এই রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের যে রাজনৈতিক সচেতনতা এই তরুণ প্রজন্মের থাকা উচিত, কিংবা একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের মধ্যে থাকা উচিত, সেটুকু আমরা অর্জন করেছি কিনা, কিংবা আমরা আমাদের নিজেদের জায়গা থেকে কতটুকু রাজনৈতিক জ্ঞান অর্জন করে সেটার প্রয়োগ করতে পারছি, সেটা কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। আমি একটা জিনিস প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ডেমোক্রেসির ডেফিনিশন দিতে গিয়ে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে? ইফতেখার ভাই, আপনি বলেন। গণতন্ত্রের এই যে স্টেটমেন্টটা, এটার মূল বিষয়টা হচ্ছে, এটা গণতন্ত্র হচ্ছে একটা পার্টিসিপেটরি জিনিস, অংশগ্রহণমূলক, সকলের অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হবে। সেই কারণে নির্বাচন, সেই কারণেই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক দল এবং সকলের অংশগ্রহণ। কিন্তু যে কতগুলি মৌলিক কারণে যে প্রশ্নটা উত্থাপিত হলো, মৌলিক কারণে সেই জেনুইন সেন্সে আমরা পার্টিসিপেটরি ডেমোক্রেসিটা পাচ্ছি না। লাস্টে যেটা ফর দ্য পিপল, ফর দ্য পিপল, অংশগ্রহণ ফর দ্য পিপল, দুইটাই পাচ্ছি না আমরা, বাই দ্য পিপলও পাচ্ছি না, ফর দ্য পিপলও পাচ্ছি না। এর কারণ হলো যে গণতন্ত্র একটা কোনো দ্যাট ইজ শর্টকাট, কতগুলি মৌলিক প্রাতিষ্ঠানিক বিষয় লাগে, যেখানে একটা জিনিস হচ্ছে যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস। গণতন্ত্র ইজ অ্যাবাউট চেকস অ্যান্ড ব্যালেন্সেস। এখানে যেই মৌলিক প্রতিষ্ঠানগুলো, যেমন রাজনৈতিক দল, সংসদ, জাতীয় সংসদ, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যেমন বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যখন তাদের যথাযথ প্রক্রিয়ায় যথাযথ ভূমিকাটি পালন করতে পারে না, সেখানে রাজনৈতিক প্রভাব হোক বা প্রতিষ্ঠানকে দুর্বল করে রাখার একটা প্রক্রিয়া হোক, যে কারণেই হোক, ওই যে চেকস অ্যান্ড ব্যালেন্সটা যখন হারিয়ে যায়, তখন কিন্তু ওই জনগণের যে জন্য সরকারটা একদিকে যেরকম পায় না, সেরকম জনগণের কর্তৃক অংশগ্রহণমূলক সরকারটা পায় না। একটা চিত্র এখানে আসলো, যে আপনার ডকুমেন্টারিতে আসলো যে সংসদ, এই সংসদের যে ভূমিকাটা আছে, এবং সেখানে প্রশ্নের সাথে জড়িত ভূমিকাটা কি, মানুষের পক্ষ হয়ে কথা বলবে, সংসদে আইন প্রণয়ন করবে, সংসদে সরকারকে দায়বদ্ধ করবে জনগণের পক্ষ হয়ে। এই যে তিনটা মৌলিক ভূমিকা আমরা যেটি দেখেছি আমাদের সংসদীয় গণতন্ত্রের যে গত 15 বছরের অভিজ্ঞতা, সেখানে দেখেছি আমরা বলা উচিত নয় যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সংসদ, অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু এই যে তিনটি মৌলিক কাজ, সেখানে কিন্তু ব্যাপকভাবে আমাদের ঘাটতি ছিল। সংসদে আলোচনা কি হয়েছে আমরা দেখেছি, সংসদে আলোচনা হয়েছে যে দলের জন্য প্রশংসা করা অথবা বিরোধী দলকে, বিপক্ষকে অত্যন্ত অগ্রহণযোগ্য, সেখানে পাবলিকের ইস্যুটা কিন্তু, আমাদের জনগণের ইস্যুটা কিন্তু আমরা প্রাধান্য পেতে দেখিনি। আইন প্রণয়ন করার জন্য আমার যে সংসদে অংশগ্রহণ লাগে সংসদ প্রতিনিধিদের,
আমরা দেখেছি কি সংসদ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসেন, তাদের প্রাধান্য যেটা এগেইন ডকুমেন্টারিতে ছিল, প্রাধান্য কিন্তু ওই সংসদের কার্যক্রমের মধ্যে না, বিকজ তারা কিন্তু একটা ইনভেস্টমেন্ট করে আসছেন। তাদের একটা প্রায়োরিটি হচ্ছে যে আমার যে ইনভেস্টমেন্ট আছে সেটা রিয়েলাইজ করে আমি প্রফিট করবো। যে কারণে আমরা দেখেছি যে সংসদে কোরাম সংকট একটা বিরাট সমস্যা। আমাদের জাতীয় সংসদে 8ম সংসদে 5টি আইন গৃহীত হয়েছে কোরাম ছাড়া, যেটা কোনো নজির অন্য কোনো সংসদীয় গণতন্ত্র আইন। তৃতীয় যে সংসদের কমিটিগুলোকে কার্যকর করা, যার ফলে জনগণের জন্য সরকারটি হবে, সেই কমিটিগুলো তার মৌলিক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। 18 মাস লেগেছে কমিটি ফর্ম করার জন্য, ফর্ম করা হয়েছে, তারপর কমিটির যে চরিত্র হওয়া উচিত ছিল সেটা আমরা দেখিনি। একটা উদাহরণ শুধু দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে যে সংসদের কার্যবিধি প্রণালী বিধিতে একটা নিয়ম আছে যে প্রতিটি সংসদীয় কমিটি, যেটা হচ্ছে যে কমিটিগুলো সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করবে, সেই প্রতিটি কমিটি মাসে অন্তত একবার করে বৈঠক করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে কোনো অনিয়ম বা কোনো জন স্বার্থের বিরোধী কোনো কাজ হয়েছে কিনা সেটা দেখার জন্য। আমরা যেটা দেখেছি আমাদের গত সংসদে 40-এর ঊর্ধ্বে কমিটি ছিল, একটি কমিটিও সেই বিধিটি পালন করতে পারেনি। মূল বিষয়টা হচ্ছে যে আমার যেটা হয়েছে আমাদের রাজনীতির চরিত্র পরিবর্তন হচ্ছে, যেটা সুন্দরভাবে ভিডিওতে এসছে, যে একদিক থেকে হচ্ছে যে আমরা কনফ্রন্টেশনাল পলিটিক্সে গেছি, যেখানে একটা কেমিস্ট্রি কাজ করে আমরা উই আর প্রাউড। আমরা কিন্তু আমার অবশ্যই বলা উচিত এই কথাটি সময় দিলে, যে আমি মনে করি যে আমাদের দেশে যত পরিবর্তন, যত অর্জন, তার সব কিছুর পিছনে কিন্তু রাজনীতি, অবশ্যই এটা ভুললে চলবে না। এবং রাজনীতির নেতৃবৃন্দকে আমরা সেই জন্য সবসময় বেশি তাদের অ্যাকনোলেজ করবো, আর অ্যাট দ্য সেম টাইম তাদের কাছে আমাদের প্রত্যাশা বেশি। এবং সেই রাজনীতির চরিত্রটা কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে, যেটা প্রথম প্রশ্ন করতে বলেছে যে কেন আমরা আকৃষ্ট হই না। পরিবর্তন হয়েছে বিকজ ডেমোক্রেসি এখন আর পলিটিক্সটা এখন আর জনস্বার্থে না, পলিটিক্স নিজের স্বার্থে। আচ্ছা, আমি একটু তোমাদের কাছে আসি। ওই যে কয়েকজন বললো প্রতিবেদনে যে ফ্যামিলি থেকে একটা সিরিয়াস ডিসকারেজমেন্ট, যে এটা একটা খারাপ জিনিস, এর থেকে দূরে থাকা, তো সবারই কি তাই? শুনি তোমার কাছ থেকে। আমার পিতামাতা সবসময় রাজনীতির ব্যাপারে একটু উৎসাহ প্রদান করে থাকেন। তারা প্রায়ই চিন্তা করেন যে রাজনীতি করেন দুইজনের কেউই না, কেউ রাজনীতি করেন না, বাট এই বিষয়ে তাদের যথেষ্ট সাপোর্ট আছে, যে তারা চান যে ভালো একটা রাজনীতি হয়তোবা আমরা সাপোর্ট করতে পারবো দেশকে। এখন তারপরেও আমি নিজে থেকে ব্যক্তিগতভাবে একটু শঙ্কিত থাকি এই বিষয়ে, যে আমি ঢুকবো, আমার সিকিউরিটি কে দিবে। তুমি এখনো জড়াওনি, মানে রাজনীতি জড়াতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, একটু শুনি তোমার কাছে। আসলে আমার বাসা থেকেও রাজনীতি সম্পর্কে খুব বেশি ডিসকারেজ করা হয় না, বলা হয় যে তুমি যদি যেতে চাও, আমার অবশ্যই মানে পুরো ব্যাপারটা আমার উপরে দেওয়া হয় যে তুমি যদি যেতে চাও তুমি যেতে পারো, কিন্তু তখনই আমার মনে প্রশ্ন জেগে যে আমি যাব, আমি কোন দলটাতে যাব, কারণ আমার সামনে আমি তেমন কোনো মানে ভালো দল পাইনি যেটাতে আমি নিজেকে ইনভলভ করতে পারি এবং যেই দলের মাধ্যমে আমি দেশের সেবা করতে পারি। এবং এজন্যই কিন্তু অনেকে মানে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না, মানে পরিবারের সাপোর্ট থাকলে অনেকে পারছে না শুধুমাত্র উল্লেখযোগ্য কোনো ভালো দলের জন্য। আচ্ছা আসিফ, আমি একটু আপনার কাছে আসি। ওই যে একটা জিনিস দাঁড়িয়ে যাচ্ছে যে একটা তো মেজরিটি ধরলাম পিতামাতা চাচ্ছেন না, আর যারা একটু চাচ্ছেন ল্যাক অফ, আমরা যেটা বলি গুড এক্সাম্পলস, বা দল বলেন নেতা বলেন, সামনে কিন্তু ওরকম অনুকরণীয় ওরা, আপনি যদি 70-এর আগে দেখেন অনেক বড় মাপের নেতা ছিল যাদেরকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছে, কিন্তু এই 90s-এর এই সময় থেকে এসে যে ঠিক ওরকম পাচ্ছে না। তো একদিকে নেতৃত্ব ভালো দলের অভাব, আরেকদিকে আমাদের দরকারও শিক্ষিত ভালো ছেলেমেয়ে। তো এইটার মানে এই গ্যাপটা কীভাবে আমরা ব্রিজ করব? আমার মনে হয় যদি কোনো সংকট থেকে থাকে এক্ষেত্রে, এই সংকটের দায়ভার শুধু রাজনীতিবিদ না, এটা আমাদের সবারই। যেমন তুমি যেমন বলেছো যে সামনে কোনো ভালো এক্সাম্পল নাই। হ্যাঁ, এখন হয়েছে কি যে আমরা কিছু কিছু ডগমেটিক স্টেটমেন্টে বিশ্বাস করি। যেমন রাজনীতিবিদরা আগে মেধাবী ছাত্র ছিল, এখন মেধাবী ছাত্ররা আসছে না। আমাদের যারা খুব বড় বড় টাওয়ারিং ফিগার আছেন পলিটিক্সে যারা ছিলেন, তারা কারা মেধাবী ছিল? আমার মনে হয় না তারা অধিকাংশ ক্ষেত্রে মেধাবী ছিল। অনেকে মেধাবী ছিল, অনেকে মেধাবী ছিল না। এবং এখনও আমরা দেখি কিছু কিছু ভালো স্টুডেন্ট পলিটিক্সে ইনভলভ হয় কি মাত্রাটা একটু কমে গেছে আগের চেয়ে। আর আমরা খুব বেশি নেগেটিভ কথা বলতে বলতে আমরা সত্যি যেটা সেটাও খুব বেশি অনুসন্ধান করি না আসলে। যেমন পৃথিবীতে কোন উন্নয়নশীল দেশে পিতামাতা বলবে সবাইকে যে ঠিক আছে তোমরা সবাই রাজনীতি করো? তো বলে না। যেমন আমি যখন ব্যক্তিগতভাবে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, আমার ইচ্ছা ছিল না লতে পড়ার। আমার আব্বা মা বলেছে ল পড়ো। তা আমি যদি আব্বা আমাকে বলতাম যে আমি ডাক্তার হতে চাই বা আর্মিতে যেতে চাই,
স্বাভাবিক তারা ডিসকারেজ করতো। তা আমরা রাজনীতিটা সবচেয়ে বেশি ভিজিবল দেখে বলি পিতামাতা রাজনীতি করতে না করে সেটারও কারণ আছে, কিন্তু না যে করে শুধুমাত্র রাজনীতিকে তারা ঘৃণা করে বা রাজনীতিতে তারা ভয় পায় শুধু সেটাই কারণ না। আমাদের পিতামাতারা চিরাচরিত অর্থেই ওনারা একটুখানি কনফর্মিস্ট, ওনারা ছেলে মেয়েদের সিকিউরিটির কথা খুব বেশি চিন্তা করেন এবং এই চিন্তা থেকে তারা না করেন। কিন্তু আমার মনে হয় না যে তোমাদের মধ্যেই তোমরা যদি কেউ সিডরে আক্রান্তদের হেল্প করার জন্য বা টিআইবির কোনো দুর্নীতি বিরোধী কর্মসূচিতে যদি অর্গানাইজ করো ছাত্র হিসাবে, একটা পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট হিসাবে, আমার মনে হয় না তোমাদেরকে কেউ ডিসকারেজ করবে। আচ্ছা, যাদের ডিসকারেজ করে, একটা তো সিকিউরিটির ব্যাপার, হয়তো বাপ মা ভয় পান যেখানে গেলে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো ঝামেলায় তোমরা যদি পড়ে যাও। এর বাইরে কি আর কোনো কারণ আছে কারো বাবা মা যে এর বাইরেও কি কারণে তোমাদেরকে ডিসকারেজ করেন রাজনীতির ব্যাপারে? আমাদের ইচ্ছা থাকলেও যারা আমরা মেয়ে আছি বা করতে চাচ্ছি তারা এই কারণে করতে পারতেছি না শুধু একজন মেয়ে বলে। এটা মনে হয় একটা বড় আরেকটা হতে পারে সিকিউরিটি ইস্যু, হয়তো সাধারণত বাপ মারা ছেলের চেয়ে মেয়ের বেলা একটু বেশি চিন্তা করেন। যেরকম মেয়েরা সন্ধ্যা বাইরে থাকলে বাপ মা একটা ছেলের চেয়ে বেশি চিন্তা, সেটা হয়তো দুটো মিলে আরেকটু বেশি। সিকিউরিটির বাইরে কোনো ইস্যু আছে যে এই কারণে না করেন? আমি একটু অন্য শুনি। আমাদের সামনে কোনো এক্সাম্পল নেই যে আমরা বলতে পারি এই পলিটিশিয়ানটা একজন ভালো মানে ভালো মানুষ, যে এই আমরা তাকে ওই অনুকরণেই করতে পারি। এখন তার মানে কি আমি ধরতে পারি একটা কারণ হচ্ছে যে বাবা মা বলছে যে ভালো লোকজন যায় না, এটা কি বলা হচ্ছে? সেটাই আমাদের সামনে এক্সাম্পলটা ওইভাবেই মানে প্রয়োগ করছে যে মানে আমরা ওইভাবে গেলে পরে আমাদেরকেও এই একই নামে বলা হবে যে আমরা দুর্নীতিবাজ একজন রাজনীতিবিদ আর কি। তো সেটাই হচ্ছে একটা কারণ। আমাদের বর্তমান ক্ষেত্রে নেতৃত্ব উঠে আসতে পারছে না। নেতৃত্বর আমরা যে বর্তমান নেতৃত্ব দেখতে পাচ্ছি, নেতৃত্ব খুব বেশি সীমাবদ্ধ। নেতৃত্ব উঠে আসছে একটি বা দুটো পরিবার থেকে, এটি আসলে গণতন্ত্র না হয়ে পরিবারতন্ত্র হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো আমাদের যে নতুন নেতৃত্ব, তরুণ নেতৃত্ব এবং শিক্ষিত নেতৃত্ব, আমরা সেটা কিন্তু পাচ্ছি না। কিন্তু বর্তমান নেতৃত্ব এবং কিছু সাম্প্রতিক সময়ের ঘটনাবলী থেকে যে আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে ডিসকারেজ করছেন রাজনীতিতে আসার থেকে, এবং আমাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যাচ্ছে দেশপ্রেমের প্রকট অভাব, এগুলো রাজনীতিতে না আসার পেছনে কাজ করছে। রাজনীতি আসলে আজকাল তরুণ প্রজন্মের ভেতর থেকে করছে না কেউ। তরুণ প্রজন্মের ভেতর থেকে যারা রাজনীতির সাথে আছে তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছে। রাজনীতি করছে তারা, যারা বিত্তবান হঠাৎ করে মনে করলেন যে আমি রাজনীতি করতে পারি। এবং তরুণ প্রজন্মের যে ব্যাপারটা হচ্ছে হল পলিটিক্সে জড়িয়ে যাচ্ছে, বা টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হচ্ছে, ক্যাম্পাসে তাকে একটু ভালোভাবে থাকতে হচ্ছে। এ সকল ক্ষেত্রে আমি যেই হলে রয়েছি সেই হলে সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে হলে সিট পাওয়ার জন্য এবং পরবর্তীতে সেই সিটটাকে রক্ষা করার জন্য। এই জন্য রাজনীতিতে কেউ আসছে না, জড়িয়ে পড়ছে। জড়িয়ে পড়াটা কখনোই সুখকর হয় না, কারণ দেখা যাচ্ছে যে তারা ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছে এবং পরবর্তীতে তাদের যে ক্যারিয়ারটা সেটি গড়ে ওঠে না সেভাবে। এজন্য বাসা থেকে যেহেতু তারা ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে পারছে না, এজন্য এটাকে ডিসকারেজ করা হচ্ছে বলে মনে হয়। মানে কোনো স্বার্থ ছাড়া আসতে পারছে না, কোনটা কারণে হলের সিট হোক বা ক্যাম্পাসে একটা যাতে নিরাপত্তামূলক অবস্থান, ওসব কারণে স্বতঃস্ফূর্ততা নেই আর কি তরুণ প্রজন্ম যে অংশগ্রহণ করবে। আমি একটু আপনার কাছে আসি, এই যে জিনিসটা আসছে যে আগে যেটা আমরা বলতাম যে ধরেন একটা মানে আপনি স্বাধীনতা সেই সময় স্টুডেন্ট লিডারদের দেখেন যে আমি যদি আসিফের কথা ধরি যে হ্যাঁ সবাই যে মেধাবী ছিল তা না, কিন্তু তারপরে কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা ছিল যে আমার রাজনীতি করতে ভাল লাগে। এবং তখন কিন্তু এইসব ইস্যুগুলো এত প্রকট ছিল না, হলের ডিস্ট্রিবিউশন, কে কোন দলে না থাকলে, যেমন যেমন ঢাকা মেডিকেলে শোনা যায় যে যদি আপনি কোনো দলের সাথে অ্যালাইন না থাকেন আপনি তো সিটি পাবেন না। তো আপনারা তো টিআইবির অনেক গ্রাসরুট লেভেলে রিসার্চ করেন, তো এই জিনিসগুলো কতটুকু আপনাদের ফাইন্ডিংসে বেরিয়ে আসছে যে ধরেন সুস্থ ধারার যারা ছেলে মেয়ে তাদের সাথে যে ইন্টিগ্রেটেড যে একটা ডিভাইড, যেটা কেউ আসছে না, যোগ হচ্ছে না, এই ব্যাপারটা আপনার একটু পার্সপেক্টিভটা। আমরা ঠিক সুনির্দিষ্টভাবে এই বিষয়টা নিয়ে যদি কাজ করি, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনীতির যে চরিত্রের পরিবর্তন, যেমন আগের কথাটা যেটা এক্সাম্পল দেওয়া হলো, সেখানে হচ্ছে যে একটা আমাদের কিন্তু একটা ভিশন ছিল, টার্গেট ছিল। আমাদের যখন যে সময়কার রাজনীতির কথা বলছি সেই 69-এর মুভমেন্টের থেকে শুরু করে 71 অ্যান্ড দেন ইভেন আমরা যদি 90s-এর কথা বলি, একটা টার্গেট ভিশন ছিল। সেখানে কিন্তু সাবজেক্টিভ বিষয়গুলো কিন্তু তুলনামূলকভাবে কম ছিল। এখানে যেটা হচ্ছে যে রাজনীতির চরিত্রগত পরিবর্তনের ফলে যেটা গ্রেশাম স্লটা এখানে কাজ করেছে আর কি, যে আপনার ব্যাড পলিটিক্সটা হ্যাজ ড্রিভেন অ্যাওয়ে গুড পলিটিক্স। যার ফলে আমি বলবো না যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একেবারে যে ভালো নেতৃত্ব নাই সেটা কিন্তু বলবো না, আছে, নিশ্চয়ই আছে। কিন্তু যারা যেটা ওভারওয়েলমিং আর কি, যারা হচ্ছে যে আসলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আছে, নীতি নির্ধারণের পর্যায়ে আছে, সেখানে কিন্তু ওই ব্যাড পলিটিক্সটা বেশি ঢুকে গেছে। এবং সেখানে দুর্বৃত্তায়ন আসছে, যেটা দুর্নীতি এসেছে, কালো টাকার প্রভাব এসেছে, যার ফলে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যেরকম
ওরা যেটা বলছে অত্যন্ত সত্যি কথা যে আমাদের সামনে একটা রোল মডেল নাই। কনসেপচুয়ালি কিন্তু একটা মানে পরিবার একটা রাজনীতিকে প্রভাবিত করবে বা একটা পরিবার থেকে রাজনৈতিক নেতৃত্ব আসবে, সেখানে কিন্তু কোনো কনফ্লিক্ট অন্য দেশে হচ্ছে, কোনো কনফ্লিক্ট নাই। এটি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশে আছে এবং খুব ভালোভাবে আছে, অন্যান্য দেশের অনেকগুলো দেশে আছে। কিন্তু যেখানে হচ্ছে যে শুধু পারিবারিক পরিচয়ে যখন নেতৃত্বটা চলে আসে উইদাউট কনসিডারিং যে এখানে আমার মেরিট আছে কিনা, আমার রাজনৈতিক অভিজ্ঞতা আছে কিনা, আমি ডিজার্ভ করি কিনা, আমার ক্রেডিবিলিটি আছে কিনা, তখন এই সমস্যাটা সৃষ্টি হয়, যার ফলে আমাদের রাজনীতিতে আনফরচুনেটলি এই বিষয়টা হয়ে গেছে। যেখানে মেধার চেয়ে ওই লিনিয়েজটা বেশি, ফ্যামিলি লিঙ্কেজ। আচ্ছা, তোমাদের মধ্যে আমার তো মনে হয় না কেউ আগে এবার ফার্স্ট টাইম ভোটার কারা, দেখি হাত তুলো তো। অলমোস্ট সবাই। সামনে যে নির্বাচন, আমি সেটা নিয়ে একটু শুনতে চাই যে তোমাদের জাস্ট এক্সপেকটেশনটা কি, যে তোমরা কি, যেহেতু তোমরা আগে ভোট দাওনি, তোমাদের মধ্যে তো এক ধরনের এক্সাইটমেন্ট থাকার কথা যে একটা সিটিজেন হিসেবে ফার্স্ট টাইম তোমার রাইট তুমি এক্সারসাইজ করছো, সেই আগামী নির্বাচনে তোমাদের ভাবনা আমি একটু শুনতে চাই। হ্যাঁ, এই প্রসঙ্গে আবার আসলে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার ব্যাপারে ফিরে আসতে হয়। আমার যেটি এক্সপেকটেশন, এই যে টোটাল এই ডেমোক্রেসির যে ব্যাপারটা ইমপ্লিমেন্টেশনের কথা আসছিল, এই টোটাল এটা একটা প্রসেস অ্যান্ড ইট শুড বি ভেরি ট্রান্সপারেন্ট। নির্বাচনের ক্ষেত্রেও আমার জেনারেশনের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগতভাবে আমার একটাই চাওয়া যেটি খুব ট্রান্সপারেন্ট হোক। আমরা যেন ঘরে বসে থেকে যেই মহিলাটি হাউসওয়াইফ, সে যেন জানতে পারে আমার দেশে কি হচ্ছে, নির্বাচনটা কিভাবে হচ্ছে, ট্রান্সপারেন্ট ইলেকশন। এক্স্যাক্টলি। আমরা শুধু নির্বাচনের সময় পলিটিক্যাল লিডারদেরকে দেখি যে কথা বলতে, কিন্তু 5 ইয়ার্স পরে আমরা আবার কথা বলতে দেখি, কিন্তু এই মাঝের সময়টাতে ওদের কোনো জবাবদিহিতা আমরা দেখি না। এই জন্য সুষ্ঠু জবাবদিহিতা প্রক্রিয়াটা কিভাবে হতে পারে? একটা ইন্টারেস্টিং কোট আছে, আমি শেয়ার করি তোমার সাথে। একজন ওয়াইজ ম্যান বলেছিল যে পলিটিশিয়ানস আর দোজ পিপল who shake your hands before the election and shake your confidence after the election. So তুমি একা না, পৃথিবীর অনেকখানেই এটা হয়। বাট অবশ্যই তোমার কথা ইফতার আপনার কাছে আসি যে এই যে তরুণ একটা মানে ওর যে একটা চিন্তা যে আপনি ইলেকশন আগে তার দুয়ারে দুয়ারে গেলেন অ্যান্ড দেন ফর 5 ইয়ার আপনি নোওয়্যার, তো এই যে একটা তাদের একটা দেখেন ও কিন্তু এখনো ভোট দেয়নি, কিন্তু অলরেডি কিন্তু তার পারসেপশনটা হলো যে একটা সুবিধাও দিল যার কোনো কমিটমেন্ট। আমি একটু আপনার পার্সপেক্টিভ। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। এটা এগেইন কিন্তু আমার যে ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠান, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোর দিকে আমাকে ফিরে যেতে হয়। তারপর আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের দেশে যদি এরকম একটা নিয়ম থাকতো যে আমার একটা রিকল সিস্টেম আছে, আমার যে প্রতিনিধি যাকে আমি নির্বাচিত করেছি সে ওই ইলেকশনের পর দিন থেকে আমাকে টোটালি ভুলে গেছে, এবং সেটা নিয়ে আমি যেরকমভাবে আমি এটা তার উপর অসন্তুষ্ট, এরকম আরও 100 জন মানুষ আছে বা এক্স নাম্বার অফ পিপল আছে, তারা যদি যৌথভাবে দাবি তুলে বলা যেতে পারে আমি তাকে রিকল করবো, আমি তাকে আমার কনস্টিটিউয়েন্সিতে আমি পুনরায় নির্বাচন করব, এই ধরনের পদ্ধতি কিন্তু বিভিন্ন দেশে আছে। এই যে দায়বদ্ধতার বিষয়টাই, এবং সেটা প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারলে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা অর্জন করতে পারবো। বাট ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা খুব ইন্টারেস্টিং। দেখেন ভোট দেয়নি, কিন্তু ওর পারসেপশনটা কোন দিকে আছে। এটা আবার একটু রংও আছে, কারণ হয় কি, ধরেন যেসব এমপিরা ইলেক্টেড হয় আমরা কিন্তু সবসময় এটা শুনি যে তারা কিন্তু তাদের এলাকার উন্নয়ন করে খুব। এটা এই ধরনের একটা ট্রেন্ড বাংলাদেশে আছে যে হয়তো জাতীয় স্বার্থটা খুব বেশি খেয়াল করে না, কিন্তু এলাকার উন্নয়ন করে। তারা তাদের এলাকায় দেখা যায় না, এলাকার জন্য কাজ করে না, এটা আসলে সত্যি না। অনেক ক্ষেত্রে তারা যেটা করে, তারা এমপি হওয়ার পর ওই পুরো কনস্টিটিউয়েন্সির এমপি হয় না, তারা নিজের দলের এমপি হয়ে থাকে। দেখা যায় তার দলের লোকদের পক্ষে বেশি কাজ করে, তার দলের লোকদেরকে অন্যায় সুযোগ সুবিধা দেয়, কিন্তু এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তারা যেসব পদক্ষেপ নেয় সেটাও দলভিত্তিক চিন্তা থেকে করে। যেখানে যদি আমি একটা সেতু করতে পারি, আমি আমার দলের নেত্রীর নামে করতে পারবো বা আমি আমার নামে করতে পারবো। সো এটা ইফতেখার ভাই যেমন বললো যে রিকল সিস্টেম থাকা দরকার, রিকল সিস্টেম ছাড়াও কিন্তু এটা হতে পারে, যেটা আমি মনে করি যে আমাদের নিজেরও তো এডুকেশনের ব্যাপার আছে। আমরা একজন এমপি যখন আমাদের এলাকায় থাকবে, আমরা কতটুকু তাকে জবাবদিহিতামূলক একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেতে বাধ্য করতে পারছি। মনে হয় কি মাঝে মাঝে যে আমরা বোধহয় আমাদের কিছু করার নেই, আমাদের অনেক কিছু করার আছে। আমরা প্লিজ পত্রিকাতে একটা চিঠি লিখতে পারি যে আমার এমপি এই করছেন না, আমরা সেই এমপির বিরুদ্ধে পোস্টারিং করতে পারি, আমরা নাগরিক ফোরাম থেকে আলোচনা করতে পারি। আমাদের নিজেদের, আমার যেটা মনে হয় যে আমরা সবসময় মনে করি কি যে আমাদের পলিটিশিয়ানরা অসাধারণ সব মানুষ হবে, কিন্তু আমরা কতটুকু অসাধারণ মানুষ হব সেই চেষ্টাটা আমাদের মধ্যে। এখানে কিন্তু একটা পার্সপেক্টিভ আছে যে নিরাপত্তা ইস্যু দেখে ইনভলভ, যে একটা পাড়ার এমপির বিরুদ্ধে চিঠি লাগার একজন কিন্তু 10 বার চিন্তা করতে হয়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সত্যি। আপনি যদি পত্রপত্রিকা ভালো করে খেয়াল করে দেখেন, ওখানে কিন্তু বেনামে চিঠিও ছাপানো হয় এবং অন্য নামে চিঠিও দেওয়া হয়। সেটা মানে উপায় আছে, আমরা আসলে করি কম। নিরাপত্তা নিয়ে আমরা একটু কথা বল। প্রিয় দর্শক, আমাদের আলোচনা জমে উঠছে, থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফেরত আসছি।
সময়েরই সাথে ছুটে চলেছি আগামীর সন্ধানে। এসো হাতে রাখি হাত, যতই বাধা থাক। এসো হাতে রাখি হাত, যতই বাধা থাক। সাজানো স্বপ্নের দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ। মনের উঠোনে স্বপ্ন বুনি, এই পৃথিবী জয় করব। কোটি মানুষের বিজয়ের গান একই সুরে আজ গাইব। সুন্দর একটি দেশ, এগিয়ে নিয়ে যায় তারুণ্য। সাজাবো স্বপ্নের দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ। সকাল দুপুর সন্ধ্যা কি রাত, সৃষ্টির কলতানে। বিলিয়ে দেব এই হৃদয়টাকে নতুনের আহ্বানে। সুন্দর একটি দেশ, এগিয়ে নিয়ে যায় তারুণ্য। সাজাবো স্বপ্নের দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ। বিরতির পরে ফিরে এলাম। ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আমরা এখন ঢাকার বাইরের কিছু তরুণ তরুণী, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, রাজনীতি, গণতন্ত্র এবং তরুণ প্রজন্মের চিন্তাভাবনা, তাদের সাথে কথা বলেছিলাম। এবার চলুন ওটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। রাজনীতিটা আমার কাছে অনেকটা ভায়োলেন্স টাইপের মনে হচ্ছে, মানে ভায়োলেন্স রিলেটেড। যে রাজনীতি মানেই দল কষা, মানে রেষারেষি, মারামারি, হানাহানি। রাজনীতি বলতে তো আমরা একটা মানে ব্যবস্থাকে বুঝি, যেখানে একটা মানুষ অনেক মানুষের চাওয়া পূরণ করবে। কিন্তু আমি বর্তমান বাংলাদেশে সেরকম রাজনীতি দেখতে পাচ্ছি না। এখানে মানুষ নিজের স্বার্থে কাজ করছে, বাড়ি গাড়ি তৈরির জন্য কাজ করছে। আমাদের তরুণ সমাজ, শিক্ষিত যুব সমাজ আজ রাজনীতি বিমুখ। তারা রাজনীতিতে আসতে চাচ্ছে না, কারণ তারা আজকের বড় বড় নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। যে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে, কিন্তু আমাদের ত্রয়োদশ সংশোধনীতে এসে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেখানে ৭০ নং অনুচ্ছেদে এরকম বলা হচ্ছে যে কোনো সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে না ভোট দিতে পারবে না, কোনো সংসদ সদস্য
ওই নির্দিষ্ট দিন সংসদে অনুপস্থিত থাকতে পারবে না, কোনো সংসদ সদস্য সংসদে অনুপস্থিত থেকে ভোট দান থেকে বিরত থাকতে পারবে না। তাহলে এই তিনটা ব্যাপারের কারণে কিন্তু আজকে জবাবদিহিতার বিষয়টি শুভঙ্করের ফাঁকি হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে একদল সংসদ বর্জন করছে, আরেক দল তারা সংসদে বিভিন্ন বিল পাশ করে নিচ্ছে এবং বিরোধী দলের কথা বলতে দেওয়া হয় না। যারা সরকারে থাকে তারা একাধারে কথা বলে দেয় এবং দেখা যাচ্ছে টোটাল গণতন্ত্র চর্চাটা সেখানে সংসদই নাই আর কি আমাদের মধ্যে। আমি মনে করি একটা দেশকে টিকিয়ে রাখতে হলে রাজনীতি থাকতে হবে, আর সেখানে অবশ্যই ভালো মানুষের অংশগ্রহণ দরকার। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশটা এমন যেখানে রাজনীতিটা হয়ে উঠেছে আসলে শোষণের হাতিয়ার হিসেবে, সাধারণ মানুষের জন্য রাজনীতি নয়। যারা উচ্চবিত্ত ওদের শুধু আছে, কিন্তু যারা নিম্নবিত্ত ওদের গণতন্ত্র ইয়াতা নাই। একটা ভালো রাজনীতিবিদদের কখনোই কোনো বিকল্প হবে না। সে প্রথম যখন পৃথিবীর সমাজ সৃষ্টি তখন থেকে যেমন রাজনীতির দরকার ছিল, একদম শেষ যখন তখন পর্যন্ত রাজনীতির দরকার ছিল। একটা সময় হয়তো ইঞ্জিনিয়ার ছিল না, ডাক্তার ছিল না, কিন্তু রাজনীতিবিদ সবসময় দরকার হবে। আর রাজনীতিবিদ যতদিন না থাকবে ততদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো মানুষ, সৎ মানুষ, রাইটার, সাহিত্যিক ওদেরকে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা আসিফ, আমি আপনার কাছে আসি। আরটা যেটা চলে আসে প্র্যাকটিক্যাল চিন্তা, ধরেন আজকালকার তরুণ প্রজন্ম একটা চিন্তা যে তাদের তো ধরেন নিজস্ব একটা সংসার চালাতে হবে, তো এই চিন্তাটা কিন্তু প্রকট যে আমি একটা রাজনীতি করব, আমার আয় উপার্জন কি হবে, এবং ওর পাশাপাশি কিন্তু তখন ওই টেন্ডেন্সিগুলো চলে আসে। এবং আপনার মতো আমার অভিজ্ঞতা হয়েছে, যারা ভালো দু একজন ছেলে মেয়ে আমি দেখেছি রাজনীতি, যারা এগুলো থেকে দূরে থাকতে চেয়েছে, অনেক সময় আমার কাছে এসছে যে স্যার কী করা যায়, কারণ তারা যেতে চাচ্ছে না চাঁদাবাজিতে, তারা ওই টেন্ডারবাজিতে যেতে চাচ্ছে না, কিন্তু অ্যাট টাইমস কি তাদের কি করে আমরা তাদের একটা যাতে অর্থ সংস্থানের উপায় থাকে, সেটাও তো একটা চিন্তা ভাবনার বিষয়। ধরেন এখন তো জীবনযাত্রার মান বদলে গেছে। কাদের অর্থ সংস্থান? যারা রাজনীতি করে তারা যাচ্ছে, তাদেরও তো একটা, কারণ রাজনীতি করে তাদের সময় দিতে হয়, তো এবং একটা বিশাল অংশ দিকে তাদের অর্থ উপার্জন কিন্তু খারাপ পথে আসছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসবই হয়। তো যারা এটা না করেও রাজনীতি করতে চায় তাদের জন্য আমাদের সংস্থানটা কি? আপনি জানেন, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমি সাংবাদিকতা করতাম, অনেক এভিনিউজ খোলা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যারা হলে থাকে আমার জানা মতে তাদের একটা বিরাট অংশ টিউশনি করে জীবিকা নির্বাহ করে, অনেক কোচিং সেন্টারে গিয়ে তারা পড়ায়। আমার কথা হচ্ছে যে রাজনীতি করে অর্থ উপার্জন করতে হবে, এই চেষ্টাটা বা এই প্রচেষ্টাটা বা এই প্রক্রিয়াটা যদি ছাত্রজীবনে শুরু হয়ে যায় তাহলে তো এটা খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। আমার নিজের কাছে যেটা মনে হয় কি, যে স্টুডেন্টদের মধ্যে সবাইকে পলিটিক্স করতে হবে এমন কোনো কথা নাই। কারণ ইফতেখার ভাই আছে, আপনি আছেন, আমরা বিদেশে বহু জায়গায় গিয়েছি পড়াশোনা করার জন্য, অনেক কনফারেন্সে গিয়েছি। অ্যাক্টিভ পলিটিক্স খুব কম লোক করে, খুব কম লোক করে। ছাত্র রাজনীতি বলেন, জাতীয় রাজনীতি বলেন, খুবই কম লোক করে। আমাদের দেশে একটা অদ্ভুত ট্রেন্ড আছে, সেটা হচ্ছে যে 1 লাখ লোককে সমাবেশ না করতে পারলে এটা কোনো সমাবেশই না। আমি ইংল্যান্ডে দেখতাম যদি 3000 লোকের সমাবেশ হয় তাহলে সেটাকে একটা বিগ ক্রাউড বলা হয় না ইফতেখার ভাই? তো অ্যাক্টিভ পলিটিক্স সবাইকে করতে হবে কোনো কথা নাই, কিন্তু আমাদেরকে পলিটিক্স সম্পর্কে কনসিয়াস থাকতে হবে। আপনার ভোটটা আপনি কোনো সন্ত্রাসী বা কোনো দুর্বৃত্তকে দিন না, এবং আপনি ভোট কেন্দ্রেও যান, কেন্দ্রে গিয়ে অন্তত এই যারা দাঁড়ায় তাদের মধ্যে একজন যে সবচেয়ে কম খারাপ তাকে হলেও ভোট দেন। তো সেইভাবে পলিটিক্যালি কনসিয়াস থাকতে হবে। তারপর পলিটিক্যালি যখন বাংলাদেশ থ্রেটেন্ড হবে, ছাত্র রাজনীতির ক্ষেত্রে যখন শিক্ষা অধিকার থাকবে না, যখন আমরা শিক্ষকরা কোনো দুর্নীতি করব, অনিয়ম করব, বা যখন আপনার শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কম হবে, সেটা তো রাজনীতি না, সেটা হচ্ছে শিক্ষা অধিকার আন্দোলন। সেটার ক্ষেত্রে আপনাদের সবাইকে কনসিয়াস থাকতে হবে, সেটার ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ হবেন। কিন্তু জাতীয় রাজনীতি কে ক্ষমতায় আসবে এটা তো সবাইকে অ্যাক্টিভ হওয়ার দরকার না, এটা কোনো দেশে হয় না। আচ্ছা আসিফ যে কথাটা বললো যে ভোট কেন্দ্রে তোমরা যাও এবং গিয়ে ধরো 5 জনের মধ্যে ধরো 5 জনই খারাপ, সবচেয়ে কম খারাপ, তো এবার কিন্তু একটা কোশ্চেন এসছে যে না ভোটের ব্যাপার। তো এখন আমি এখান থেকে বুঝতে চাই, যদি না ভোটের প্রভিশনটা থাকুক, কজন চাও মেজরিটি? আমার মনে একটু কমেন্ট করতে ইচ্ছা করছে। আমার মনে আমাদের পলিটিশিয়ানদের দেখা উচিত, কারণ না ভোটের ব্যাপারে যখন আমরা প্রথম লেখালেখি শুরু করলাম বাংলাদেশে বড় বড় পলিটিশিয়ানরা খুবই খেপে গেল এবং এখনো অনেক সমালোচনা করে। বাট আসলে কত মানুষ না ভোট চায় যে আমি এই প্রার্থীদের কাউকেই পছন্দ করছি না, আমার যে অ্যাঙ্গারটা, আমার আপত্তিটা আমি রেজিস্ট্রি করতে পারছি। আমার মনে হয় আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পলিটিশিয়ানরা দেখুন। আচ্ছা এখন শুনি যে এই নির্বাচন নিয়ে ধরো তোমার এলাকায় যারা ক্যান্ডিডেট, বেসিক 3টা যোগ্যতা, হ্যাঁ 3টা যোগ্যতা, এই 3টা যদি লোকটার মধ্যে থাকে, তার যদি বাকি নাও থাকে, আমি উইলিং টু ভোট, তো এই 3টা কি হবে আমি শুনি না। কেউ হ্যাঁ পিছন থেকে একজন, হ্যাঁ তুমি বলো। একজন রাজনীতিবিদ যদি সৎ না হয়, সে যদি অসৎ হয়ে যদি তার দেশের জন্য আর তার এলাকার জন্য উন্নয়ন করতে মানে আগ্রহী থাকে আর উন্নয়ন করে, সেইটা তার একটা প্লাস পয়েন্ট। মানে অসতল অসুবিধা নেই, কিন্তু এলাকার উন্নয়ন হবে। খোলাখুলি কথা বলো। আচ্ছা দ্বিতীয়, দেন হি হ্যাভ টু বি ফরওয়ার্ড, মানে সবার সাথে তার ইন্টারাকশন থাকতে হবে, বিকজ শি সেড দ্যাট
মানে সবার সাথে একটা ইন্টারঅ্যাকশন থাকতে হবে, Yeah. একটা পপুলার লোক আর কি। হ্যাঁ। আচ্ছা, তৃতীয়? Then he has a other qualities, I mean personal quality. Like স্পেসিফিক বলতে হবে। specific, straightforward or আচ্ছা, truthful. তোমরা কি ওর সাথে একমত যে ধরো ও যে কথাটা বললো যে এলাকার কাজ করছে কিন্তু অসৎ, তো এলাকার কাজ করছে অসৎ এমন লোককে ভোট দিবে না কয়জন? বেশিরভাগ। Majority. আচ্ছা, good. তুমি ভোটে হেরে গেলে। আচ্ছা, আরেকজনের কাছে যাই, এইদিকে হ্যাঁ পিছিয়ে যাই। তিনটা, খুব সংক্ষেপে তিনটা, যে এই তিনটা হলে আমি লোকটাকে ভোট দেব। এডুকেশন, শিক্ষিত হতে হবে। হ্যাঁ অবশ্যই। তারপর হচ্ছে প্যাট্রিয়টিক, দেশপ্রেমিক হতে হবে অবশ্যই। শিক্ষিত, দেশপ্রেমিক, তারপর এবং রাজনীতি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে তার। আমাদের দেশে তো রাজনীতি করছে ব্যবসায়ীরা, সো তাদের না থেকে আমরা যারা আসলেই রাজনীতি সম্পর্কে জানে এবং রাজনীতির জ্ঞান আছে তাদেরকে আমরা রাজনীতির মঞ্চে দেখতে চাই। একটা আসনে আমার সামনে যদি 5 জন প্রার্থী দেওয়া হয়, এমন যে প্রত্যেকের ব্যাপারে আমার কিছু না কিছু অভিযোগ থেকে যায়, তো এক্ষেত্রে কিন্তু মানে আমার সামনে কোনো অপশন নেই, আমার একজন বাধ্য হয়ে একজন অযোগ্য প্রার্থীকে নির্বাচন করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে মনোনয়নের ব্যাপারটা আমার ক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্ট মনে হয়, যে মনোনয়নের ক্ষেত্রে জনগণকে ইনভলভ করা যায় কিনা প্রত্যক্ষভাবে। সাম্প্রতিককালে একটা বড় অপরচুনিটি ছিল আমাদের বৃহৎ রাজনৈতিক দল, যেটা স্থানীয় নির্বাচন হলো, সেখানে কিন্তু বিশেষ করে বড় দল, যদিও এটা দল ভিত্তিক নির্বাচন হয়নি ফর্মালি, কিন্তু বাস্তবে তাই। কিন্তু সেখানে আমার একজন ভোটার হিসেবে আমার একটা এক্সপেকটেশন ছিল যে তারা এইবার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, একটা টেস্ট বেসিসে দেখবে যে আমার যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নেই তাদের মধ্যে থেকে কাউকে আমি নমিনেশন দেবো। এবং তা বড় দলগুলোর কিন্তু এই ধরনের ক্যান্ডিডেটের কিন্তু অভাব নেই, আছে কিন্তু আমরা যেটা দেখলাম যে ঘুরে ফিরে সেই একই ধরনের লোকগুলোকে নমিনেশন দেওয়া হলো, যার ফলে মানুষের কাছে কিন্তু সেই অপশনটা ছিল না। অর্থাৎ দায়িত্বটা এই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলের উপরে, নেতৃত্বের উপরে পৌঁছায়। এমন একটা দলের মধ্যে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি ইন্ট্রোডিউস করতে হবে যে আমার নির্বাচনের নমিনেশন দেওয়ার জন্য সেটা প্রক্রিয়া নিচের থেকে সর্বনিম্ন প্রস্তাব পর্যায় থেকে আসবে, এবং যারা জেনুইনলি ক্রেডিবল ক্যান্ডিডেট শুধু তাদেরকে আমরা মনোনয়ন দেব। আমার একটা জিনিস মনে হয় কি, যে এখানে ভোটার এডুকেশনের ব্যাপারটা আছে। আমরা শহরে থেকে আমরা অনেক আইন কানুন জানি, আমাদের কাছে তথ্য বেশি থাকে দেখে আমরা বুঝতে পারি এই লোকটার আসলে এই অন্যায় করেছে, লোকটাই অন্যায় করে নাই। কিন্তু হয় কি, স্থানীয় পর্যায়ে যে ভোটারটা আছে আমরা তাদেরকে ওইভাবে শিক্ষিত করতে পারি নাই, আমরা তাদেরকে ওই তথ্যটা দিতে পারিনি, ফলে তারা ওই পরিমাণ ডিস্টিংগুইশ করার মতো একটা জায়গা থাকে না। কি ধরনের তথ্য তোমরা চাও জানতে, যাতে করে যেদিন ভোট দিতে যাবে তুমি জানো যে ABCD এরা ক্যান্ডিডেট, ABCD সম্বন্ধে 1 2 3 4 এই 4টা ইনফরমেশন আমি জানি। একটু তুমি বলো। সর্বপ্রথম আমি জানতে চাইবো তার শিক্ষা, তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। তারপরে সে কতটা সৎ, মানে সে কতটা কথা দিয়ে কতটা কথা রাখে সেটা। তারপরে জানতে চাই, একটু ঘুরিয়ে বলি, মানে ধরো ওভাবে তো এলাকা ভিত্তিক হবে না, ধরো একটা সে দলকে রিপ্রেজেন্ট করে, সেই দল আগে কি কথা দিয়েছিল, কতটুকু রেখেছে, এই তো। আচ্ছা, গেল তৃতীয়। তারপরে কতটা দেশপ্রেমিক, কতটা দলের জন্য কাজ করে, বা ওই দলটা নিজেদের স্বার্থের জন্য কতটা কাজ করে নাকি দেশের জন্য কাজ করে সেটা। আচ্ছা, আমি একটু স্পেসিফিক্সে আসি, মানে কতটুকু এলাকার কাজ করেছে, কতটুকু কাজ করবে, নিজের গোলাই কেবল ভরবে না, দেশের উন্নয়ন করবে, সেই জিনিসটা। আচ্ছা আচ্ছা, এই তিনটার বাইরে রিপিটেশন না, এই তিনটার বাইরে একটু শুনি আর কি। হ্যাঁ প্লিজ তুমি। আমি ফার্স্টে যেটা জানতে যাব সেটা হচ্ছে যে প্রথমত একজন প্রার্থীর সম্পদের হিসাবটা, যে তার কতটুকু সম্পদ আছে এই পর্যন্ত, আর হচ্ছে যে তার সম্পদের হিসাবের পরে যেটা জানতে যাব যে তার প্রাথমিক যে অবস্থাটা, যে তার ফৌজদারি কোনো মামলা বা কোনো রকম মামলা এই আমলে তার হয়েছে কিনা, এই মামলাগুলো আছে কিনা। আর শেষ যেটা জানতে চাইবো যে তার ওভারঅল সম্পদের আগের হিসাব আর পরের হিসাব মিলিয়ে তার বর্তমান অবস্থানটা কি রকম। আচ্ছা, এই সম্পদের বিবরণী, এর বাইরে আর কিছু মোটামুটি ওই পিছনে বোধহয় একদম। হ্যাঁ পিছনে বলো। আসলে আমি আপনার সাথে একটা ব্যাপারে একমত ছিলাম না, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে আমরা অনেক সময় গ্রামগঞ্জে যে একটা ব্যক্তি সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে আমরা ভোট দিই। তো আমার মনে হয় ব্যাপারটা ঠিক এরকম না, ব্যাপারটা এরকম যে আমার কোনো একটা দলের প্রতি অন্ধবিশ্বাস রয়েছে এবং আমি সবসময় যে এই দলটাই জিতুক, এবং সেই দল এমন যদি হয় যে সেই দল একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে নমিনেশন দিয়েছে, এবং আমার দেখা যায় যে আমি প্রত্যক্ষ যেটা করেছি যে আমি ওই দলকে জিতানোর জন্য খারাপ জেনেও আমি ওই লোকটাকে ভোট দিচ্ছি শুধুমাত্র আমার সেই অন্ধবিশ্বাসের কারণে। আচ্ছা, এখানে কারা আছো যে ধরো যে কোনো দলকে তুমি পছন্দ করতেই পারো, কারা এখানে আছো যে এই দল যাকেই দেখ তুমি ভোট দিবে, এরকম কজন আছো যে দল যাকেই দেখ যে আমি এই যেহেতু সে দলের লোক, এরকম কজন না একদম আমরা খোলাখুলি কথা বলছি, কজন আছো যে
যেহেতু আমি এবং একটা দলকে একজন পছন্দ করতেই পারে, এটা তার মৌলিক রায়। আমেরিকায় তো রিপাবলিকান হার্ডকোর ডেমোক্র্যাট আছে, যেখানে রিপাবলিকান যেই দেখ ভোট দিবে, কোর বেস কিছু থাকে। তো এখানে এরকম কমিটেড ভোটার কজন, আমি দলের নাম নাই বললাম, যে সে যাকেই দেখ ভোট দিবে, এরকম কজন আছে? দুঃসংবাদ, রাজনৈতিক দলের দুঃসংবাদ, একজনও না। আসলে আমরা একটু পরবর্তী পর্যায়ে একটু যাব। আপনাদের মনে আছে গত পর্যায়ে আমরা একটা কুইজ দিয়েছিলাম, তো আমরা এখন ওই কুইজে যিনি বিজয়ী হয়েছেন তার নামটা ঘোষণা করব। কুইজ পর্বের পর আবার ফিরে আসলাম। গত কুইজ পর্বের বিজয়ীকে আমাদের প্রাণঢালা অভিনন্দন, আর এবারের কুইজে আপনারা অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা রইল। আমরা সামনে ইলেকশন এবং আমরা সবাই ইলেকশনের দিকে তাকিয়ে আছি, তো সেই কথা মাথায় রেখে 2015 সালে তাদের প্রত্যাশা কি, রাজনীতি গণতন্ত্র তারা কিভাবে দেখতে চায়? আমি চাই 2015 সালে জবাবদিহিতামূলক রাজনীতি চালু হোক এবং যারা রাজনীতিবিদ থাকবেন তাদের 6 মাস অথবা বাৎসরিক একবার তাদের হিসাব নিকাশ এবং সম্পর্কে জানতে পারে এমন কিছু। মানে একটা সিচুয়েশন দেখতে চাই যেখানে পিপল শুড নট বি অ্যাফ্রেড অফ দ্য গভর্নমেন্ট, বাট গভর্নমেন্ট শুড বি অ্যাফ্রেড অফ দ্য পিপল। আচ্ছা, তুমি একটু বলো, সুযোগ পাইনি। হ্যাঁ, 2015 সালে আমরা রাজনীতিকে এমন পর্যায়ে দেখতে চাই যেখানে মানুষ রাজনীতি করতে করতে সেই রাজনীতিতে আসবে। এখন দেখা যায় যে ব্যবসায়ীরা টাকা দিয়েই সেই রাজনীতি করে, যেন তাদের একটা ট্রেডিশন থাকে এবং পরিবারতন্ত্র থাকতে পারে, আমাদের পাশের দেশেও দেখা যায়, কিন্তু তারা তাদের যোগ্যতার বলেই আসছে, সেটা যেন এনশিওর হয়। দেখতে চাই যে গভর্নমেন্ট যে পার্লামেন্ট যখন হয় তখন সেখানে যেন মানে এখন যেটা দেখা যাচ্ছে যে বোথ অফ দ্য পার্টিস দে ব্লেম ইচ আদার, তো এখন এটা যেন না হয়। আমি আসলে একজন শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব, এরকম একজন মানুষকে দেখতে চাই এবং যিনি ব্যক্তিগতভাবে সৎ এবং শিক্ষিত, জি, ওরকম রাজনীতি দেখতে চাই। চমৎকার। এমন মনোনয়ন প্রত্যাশীদেরকে আমি চাচ্ছি যে যাদের সম্পর্কে আমার এটা চিন্তা করতে হবে না যে সে সৎ কি অসৎ, তাকে আমার এটা চিন্তা করতে হবে যে সে কতটা এফিশিয়েন্ট। একটা জিনিস খুব ভালো লাগলো যে তোমরা যথেষ্ট ফরওয়ার্ড লুকিং, মানে এখন যে তোমরা মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কথা বলছো, এটা খুব ভালো, এটা আমাদের রাজনীতিতে শোনা দরকার, যে তোমরা যে আসল জায়গায় কি হাতটা দিয়েছো, যে কারণ একবার মনোনয়ন দিয়ে ফেললে তো ওদের নিয়েই যা করার করতে হবে, কিন্তু তোমাদের যে সচেতনতা এতটুকু হয়েছে, আমার মনে আশা করি রাজনীতিতে এটা মাথায় নেবেন। ইফতেখার ভাই, আমরা তো প্রায় শেষের দিকে চলে আসছি, আসিফ আপনাকেও একজন করে একজন চাই। 2015-তে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই এই ধরনের আরেকটা অনুষ্ঠান যখন হয় তখন যেন আমরা রাজনীতি আর নির্বাচন নিয়ে কথা না বলতে হয়, আমরা তখন যেন কীভাবে আমরা অ্যাস্ট্রোনট হতে পারবো, কীভাবে আমরা বিল গেটসের মতো একজন কী বলবো যে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হতে পারবো, সেটা। আমি 2015 সনে একটা জিনিস চাই সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের সংসদ যেন কার্যকরী হয়, আমাদের সংসদে বিরোধী দলের কথা বলার স্পেস যেন তৈরি হয়, আমাদের সংসদীয় কমিটিগুলো যেন সংসদের প্রথম অধিবেশনে তৈরি হয়, সংসদীয় কমিটিতে প্রধান হিসাবে যেন বিরোধী দলের নেতারা থাকে, স্পিকার সরকারি দল থেকে হয়, ডেপুটি স্পিকার যেন বিরোধী দল থেকে হয় এবং স্পিকাররা যেন নির্দলীয় নিরপেক্ষ হয়, এবং সংসদ যেন আমাদের সকল সততা, সকল জবাবদিহিতা, সকল স্বচ্ছতা দরকার, স্বচ্ছতা চর্চার প্রধান প্রতিষ্ঠানে পরিণত হয়। এটা হচ্ছে আমার মিনিমাম চাওয়া। প্রিয় দর্শক, আমরা আলোচনার প্রায় শেষে চলে এসেছি। আশা করি এতক্ষণে আলোচনা আপনাদের ভালো লেগেছে। যে জিনিসটা সবচেয়ে উৎসাহব্যঞ্জক আপনারা খেয়াল করেছেন, আমাদের তরুণ প্রজন্ম কিন্তু যথেষ্ট সচেতন এবং সজাগ, এবং এটা কিন্তু রাজনীতিবিদদের জন্য একটা ভালো বার্তা যে তারা যেন রাজনৈতিক দলগুলো যেরকম মনোনয়ন ব্যাপারে আশা করি একটু সচেতন হবেন, এবং যে কথাগুলো ঘুরে ফিরে এসছে তারা শিক্ষিত, সৎ, নিবেদিত রাজনৈতিক নেতাকে নির্বাচন করতে চায়। এবং আরেকটা কথা ওরা বলেছে, হঠাৎ করে যারা এসে রাজনীতিতে ল্যান্ড করছেন তাদের সম্বন্ধে কিন্তু তার ধারণা করাটা ভালো না। তো আমরা আশা করব, কারণ যেহেতু এই ভোটাররা অনেকবার ভোট দিবেন সামনের ইলেকশনগুলোয়, আমরা আশা করব শুরুতেই যদি তাদের একটা খুব ইতিবাচক একটা অভিজ্ঞতা হয়, তারা উদ্দীপ্ত হবেন। এবং আপনারা দেখেছেন অনেকে কিন্তু রাজনীতিতে আসতে চায়, কিন্তু সামগ্রিকভাবে একটা পরিবেশের কারণে হয়তো পরিবার থেকে উৎসাহ পাচ্ছেন না, নিজেরাও ভয় ভীতিতে আছেন, শঙ্কা আছেন। তো আমরা আশা করব 2015 সালে ইফতেখার ভাই যেরকম বললেন যে আমরা আলোচনা বলবো ইকোনমি, ইন্ডাস্ট্রি নিয়ে, এইসব নিয়ে কথা বলতে হবে না, আমাদেরও সেই প্রত্যাশা। তখন হয়তো আমরা কথা বলবো একেবারে স্পেসিফিক ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে, তখন হয়তো আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে না যে কাকে নমিনেশন দিল, কোন গুন্ডা, কোন সন্ত্রাসী কোথায় ইয়ে পেলো, আমার কি হবে, এগুলো যেন হিস্ট্রির ডাস্টবিনে চলে যায়। সেই ইতিবাচক প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি।
ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আগামী আমার বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য রইল আমন্ত্রণ। শুভরাত্রি। বিলিয়ে দেব এই হৃদয়টাকে নতুনের আহ্বানে, সুন্দর একটি দেশ এগিয়ে নিয়ে যায় তারুণ্য, সাজাবো স্বপ্নের দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ।